আমার স্বামী বিয়ের পরপরই দুবাই চলে গিয়েছিলেন, তাই আমি বাড়িতে একা থাকতাম। আমার বিনোদনের জন্য আমি আমার ভাইপোকে বাড়িতে নিয়ে এলাম। আমার ভাইপোর বয়স ছিল 3 বছর, কিন্তু সে 8 বছরের মতো দেখাত। যখনই আমি গোসল করতে বাথরুমে যেতাম, আমার মনে হতো কেউ আমাকে দেখছে, কিন্তু আমি এটাকে ভ্রম মনে করে এড়িয়ে যেতাম এবং আমার কাজে ব্যস্ত থাকতাম। একদিন আমি বাথরুমে গোসল করছিলাম, তখন কেউ দরজা খুলে আমার চোখে হাত দিল। সেও আমার সাথে গোসল করতে লাগল। তারপর সে আমাকে ঘুরিয়ে দিল এবং আমার চোখ থেকে হাত সরিয়ে নিল। যখন আমি দরজা খুলে তার দিকে তাকালাম, আমি অজ্ঞান হয়ে গেলাম। আমার নাম ছিল সোবিয়া। আমার স্বামী দুবাইতে থাকতেন। বিয়ের কয়েক মাস পরই তিনি বিদেশ চলে গিয়েছিলেন। আমার শ্বশুরবাড়ির লোকেরাও এই দুনিয়ায় ছিল না। এমন অবস্থায় আমি বাড়িতে একা থাকতে ভয় পেতাম, কারণ এই দুনিয়া খুবই নিষ্ঠুর এবং কারো উপরই বিশ্বাস করা যায় না। তাই আমি প্রায়ই আমার স্বামীকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে বলতাম, যাতে তিনি আমাকে বলতেন যে এখানে তার চাকরি খুব ভালো এবং তিনি জীবিকা অর্জন করছেন, তাই তিনি এত তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে পারবেন না। এটা শুনে আমি চুপ করে যেতাম। বাড়িতে আমাকে থামানোর কেউ ছিল না, তাই আমি যখন ইচ্ছা করতাম ঘুমাতাম এবং যখন ইচ্ছা করতাম উঠে যেতাম। যখন আমি আমার বোনের বাড়ি যেতাম, সে আমাকে বলত, "তোবিয়া, তোমাকে একা দেখে আমার খুব ভয় লাগে। যদি তোমার স্বামী বাড়ি ফিরে আসত।" আমার বোন আমার একা থাকতে খুব ভয় পেত, কিন্তু আমি কি করতাম? আমি আমার স্বামীকে বারবার বলেছিলাম, কিন্তু তিনি আমার কথা বুঝতেন না। আমি তার উপর জোরও করতে পারতাম না। একদিন আমার বোন আমাকে বলল, "যতদিন না তোমার স্বামী বাড়ি ফিরে আসে, ততদিন আমার ছেলে আয়নকে তোমার সাথে নিয়ে যাও।" এটা শুনে আমি তাকে বললাম, "ভাই, তোমার ছেলে মাত্র 3 বছরের, এতে আমার সুরক্ষা কিভাবে হবে?" কিন্তু আমার বোন বলল, "কিছু না হওয়ার চেয়ে কিছু হওয়া ভালো। তাই আমার ছেলেকে তোমার সাথে নিয়ে যাও।" এটা শুনে আমি তাকে বললাম, "ঠিক আছে, যদি তুমি এটাই চাও, তাহলে আমি তোমার ছেলেকে আমার সাথে নিয়ে যাব।" তারপর আমি আমার বোনকে বললাম, "তোমার ছেলে প্রতিদিন তোমার সাথে দেখা করতে আসবে না। যদি তুমি তাকে আমার কাছে পাঠাচ্ছ, তাহলে সে আমার কাছেই থাকবে এবং 1-2 মাস পরই দেখা করতে আসতে পারবে।" আমি আমার বোনকে ভয় দেখানোর চেষ্টা করলাম, কিন্তু সে যেন প্রস্তুত হয়ে বসেছিল। সে বলল, "হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, আমি তাকে আমার কাছে রাখব এবং যখনই তোমার ইচ্ছা হবে, তুমি আমার সাথে দেখা করতে আসবে।" আমি সেদিন আমার ভাইপোকে বাড়ি নিয়ে আসতে চাইনি, কিন্তু আমার বোন তাড়াতাড়ি তার ছেলেকে আমার কাছে পাঠিয়ে দিল। আমি তাকে অনেক দিন পর দেখলাম। আমি হাসতে হাসতে তাকে বললাম, "আরে বাবা, তুমি তো অনেক বড় হয়ে গেছ।" আমি আমার ভাইপোকে দেখে আশ্চর্য হয়ে গেলাম। সে 1 বছরের ছিল, কিন্তু তার উচ্চতা দেখে মনে হচ্ছিল সে 1-6 বা 1-7 বছরের। তারপর সে আমাকে বলতে লাগল, "আন্টি, তুমি এখন আগের মতো নেই। তুমি আগের চেয়েও বেশি স্মার্ট এবং সুন্দর হয়ে গেছ।" আয়ান তাড়াতাড়ি আমাকে জড়িয়ে ধরল। আমিও তাকে জড়িয়ে ধরলাম, কিন্তু তখন আমার এক অদ্ভুত অনুভূতি হল। আমার মনে হতে লাগল সে এখন আর শিশু নেই। আমি তার উচ্চতা দেখে লজ্জা পেলাম। তাই আমি তাড়াতাড়ি তার থেকে দূরে সরে গেলাম এবং সে তার মুখ থেকে নিজের প্রশংসা শুনে লজ্জিত হল। তারপর আমি তাকে আমার বাড়ি নিয়ে এলাম। আমার ভাইপো ছোট ছিল, কিন্তু সে বড় দেখাত এবং সে একজন প্রাপ্তবয়স্কের মতো আচরণ করত। তার আসার মাত্র 2 দিন পর, একদিন আমি রান্নাঘরে কাজ করছিলাম। আয়ান পিছন থেকে এসে আমার গলায় হাত দিয়ে বলল, "আন্টি, আমার জন্য একটু জুস বানাও।" আমি রাগতভাবে বললাম, "এখন আমার অনেক কাজ আছে। যা খাওয়া দাওয়ার ইচ্ছা হয়, নিজেই বানাও এবং খাও।" এটা বলে আমি আমার ঘরে চলে গেলাম। আমার খুব রাগ হচ্ছিল। এই ছেলে এত বড় হয়ে গেছে, কিন্তু তার হাবভাব একদম শিশুদের মতো। আমি তাকে ডামি সম্পূর্ণ একা বাড়িতে থাকতাম, তাই আমি নিজেকে ব্যস্ত রাখার জন্য কিছু অনলাইন কাজ শুরু করি আমার বন্ধুদের সাথে। অনেক সময় আমাকে কাজে বের হতে হতো, কিন্তু সে তার ভাইপোকে বাড়িতে একা ছেড়ে যেতে পারত না এবং আমি তাকে আমার সাথে নিয়েও যেতে পারতাম না। তাই আমি চিন্তিত ছিলাম যে তাকে কিভাবে তার বাড়িতে ফেরত পাঠাব। সেই দিন আমি কাজে বাইরে গিয়েছিলাম এবং আমার একটু বেশি সময় লেগেছিল, তাই রাতে দেরি করে ফিরলাম। তাই ইয়ানের খাবার বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি ভেবেছিলাম যে সে হয়তো খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে, কারণ আমি যাওয়ার আগে খাবার রান্না করে রেখেছিলাম। তাই আমি না ভেবেচিন্তে আমার রুমে চলে এলাম এবং ভাবলাম যে এখন আমি আরাম করে বসে খাবার খাব এবং শান্তিতে ঘুমিয়ে পড়ব। কিন্তু ঠিক তখনই আমার বন্ধুর ফোন এল এবং কথা শুরু হয়ে গেল। সেই মুহূর্তে আমার হুঁশ ফিরে এল যখন আমার বাথরুমের দরজা খুলে গেল এবং আমি দেখে হতবাক হয়ে গেলাম, কারণ সেই রাতে আমার ভাইপো আমার বাথরুম থেকে বেরিয়ে আসছিল। এটা দেখে আমি একটু ভয় পেয়ে গেলাম। "ইয়ান, তুমি এই সময়ে আমার রুমে কি করছো?" আমি ভয়ে ভয়ে তাকে জিজ্ঞেস করলাম।
তখন সে বলতে শুরু করল, চাচি, আমি আপনার কথা শোনার জন্য এখানে লুকিয়ে বসেছিলাম। ইয়ানের এই কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। আমার বিশ্বাসই হচ্ছিল না যে আমার এক ৩ বছরের ভাইপো তার নিজের চাচির সাথে এমন অশালীন আচরণ করতে পারে। কিন্তু তার আগে আমি কিছু বলতে পারলাম না। সে আমার দিকে তাকিয়ে হাসতে লাগল এবং বলল, আরে চাচি, আপনি তো ভয় পেয়ে গেছেন। আমি শুধু মজা করছিলাম বলে সে তৎক্ষণাৎ আমার বিছানায় চলে এল এবং আমার পাশে বসে গেল। আমি আমার রুমে একটি গেম খেলছিলাম, কিন্তু সেখানে ইন্টারনেট সিগন্যাল ভালো ছিল না। তাই আমি আপনার রুমে এসেছি। এখানে আমার পাবজি খুব ভালো চলে। তাই আমি আপনার বিছানায় শুয়ে অনেকগুলো ভিডিও গেম খেলেছি। আর যখন আপনি এলেন তখন আমি টয়লেটে চলে গিয়েছিলাম। ইয়ান যখন এটা বলল, আমি খুব রেগে গেলাম। তাহলে তুমি এতদিন বাথরুমে কি করছিলে? আমি এখনই তোমার মাকে ফোন করছি, সে এসে তোমাকে নিয়ে যাবে। এটা শুনে সে হাসতে লাগল এবং আমাকে বলল, চাচি, আমি শপথ করে বলছি, আমি আপনার একটি কথাও শুনিনি। আমি বাথরুমেও পাবজি খেলতে ব্যস্ত ছিলাম। আর তুমি আমাকে বাড়ি যাওয়ার হুমকি দিয়ে যাচ্ছ কেন? বলে সে আমাকে জড়িয়ে ধরল। আপনি আমার খুব ভালো চাচি। আমি আপনার সাথে থাকব। এটা শুনে আমি আলাদা হয়ে গেলাম এবং তাকে জড়িয়ে ধরলাম। সে হাসতে লাগল, চাচি, এটা আদরত্নের বয়স। যখন আমি ৭-০ বছরের হয়ে যাব, তখন কি তুমি আমাকে আদর করতে দেবে? ইয়ানের এই কথা শুনে আমার হাসি পেল। আমি তাকে বললাম, যখন তুমি ৭-০ বছরের হবে, তখন আমি ১০০ বছরের হয়ে যাব। আর তখন হয়তো আমি বেঁচেও থাকব না, কারণ আমি তোমার থেকে ১ বছরের বড়। ও সে আমাকে বলতে লাগল, আরে চাচি, আপনি মজা করছেন কেন? আপনি তো খুব ছোট দেখাচ্ছেন। এটা শুনে আমি তাকে বললাম, আমার এখন অনেক কাজ আছে। তুমি তোমার রুমে গিয়ে ঘুমাও। আমার কথা শুনে সে বলতে লাগল, আমি বাজি ধরব। ইয়ানের কথা শুনে আমি খুব রেগে গেলাম, কিন্তু আমি তাকে ধীরে ধীরে জিজ্ঞেস করলাম, কি বাজি? তখন সে বলল, আমাকে ১০০ টাকার নোট দিয়ে দাও, তাহলে আমি আমার রুমে চলে যাব। ইয়ানের কথা শুনে আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? ইয়ান কানে হাত দিয়ে বলল, না চাচি, আমি আপনাকে আপনার টাকা ফেরত দেব। আমার মা আমাকে টাকা দিত, কিন্তু এখন আমি আপনার বাড়িতে থাকি, তাই আমি আমার মায়ের কাছ থেকে টাকা নিতে পারি না। ইয়ানের এই কথা শুনে আমি বিছানা থেকে উঠলাম এবং আমার ওয়ালেট থেকে ১০০ টাকার নোট বের করে তাকে দিতে গিয়ে বললাম, আমি তোমার থেকে খুব ক্লান্ত হয়ে গেছি। তাই আমি তোমার মাকে বলব যে সে সকালে এসে তোমাকে এখান থেকে নিয়ে যাবে। কিন্তু ইয়ান কথা বলা শুরু করে দিল, যতক্ষণ না চাচা আসেন, ততক্ষণ আমি আপনার সাথে থাকব। এটা শুনে আমি তাকে থামাতে চাইলাম, কিন্তু আমি জানতাম যে সে খুব জেদি। সে আমার কথা শুনবে না। তাই আমি চুপ হয়ে গেলাম এবং ভাবলাম যে ইয়ান এখনও বাচ্চা। যদি সে কয়েকদিন আমার বাড়িতে একা থাকে, তাহলে সে বিরক্ত হয়ে যাবে, কারণ এখানে তার সাথে মজা করার কেউ নেই। তাই কয়েকদিনের মধ্যে সে নিজে থেকেই ঠিক হয়ে যাবে। তখন আমি আমার বাড়িতে স্বাধীনভাবে থাকতে পারব। কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম যে ইয়ান আমার খুব কাছাকাছি চলে এসেছে। মনে হচ্ছিল যে সে আমার বাড়ি পছন্দ করেছে। সে এদিক ওদিক দৌড়াদৌড়ি করত এবং আমার সব কাজ করে দিত। আমি তাকে যা করতে বলতাম সে তাৎক্ষণিকভাবে করে দিত। কখনো কখনো আমি ইচ্ছা করে তাকে অনেক কাজ দিতাম, যাতে সে বিরক্ত হয়ে নিজে থেকেই এখান থেকে চলে যায়। কিন্তু সে খুশি খুশি আমার সব কাজ করে দিত। ইয়ানের একটি অভ্যাস আমাকে খুব বিরক্ত করত। সে আমার রুমে লুকিয়ে আমার কথা শুনত। এটা আমার একদমই পছন্দ ছিল না। আমি এ নিয়ে ভাবতে শুরু করলাম। এই ছেলে সে খুব চালাক। আমি জানি না সে কখন থেকে লুকিয়ে আমার কথা শুনছে। সেদিন আমি আমার ছোট ভাগ্নেকে নিয়ে খুব ভয় পেয়েছিলাম। আমি ভেবেছিলাম তাকে শিগগিরই বাড়ি পাঠিয়ে দেব। কিন্তু তার আগেই আমার বোন বাড়ি চলে এল এবং বলল, আমার শ্বশুরবাড়ির সবাই চলে গেছে। আমি আর আমার স্বামীও সেই পথেই যাচ্ছি। আমি শুধু তোমাকে বলতে এসেছি যে তুমি আমার ছেলে আয়নের দেখাশোনা করবে। আমার বোনের কথা শুনে আমি তাকে বললাম, আয়নকেও তোমার সাথে নিয়ে যাও। যাই হোক, সে আমাকে এখানে খুব বিরক্ত করে। আমার কথা শুনে সে তার ছেলেকে ডাকল এবং বলল, বাবা, তুমি তোমার খালাকে কেন বিরক্ত করছ? আমি তোমাকে এখানে পাঠিয়েছিলাম তোমার খালার দেখাশোনা করার জন্য, আর তুমি তার জন্য এটাকে আরও কঠিন করে তুলছ। এ কথা শুনে আয়ান অভিযোগভরা দৃষ্টিতে আমার দিকে তাকাল এবং বলল, মা, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি খালাকে আর বিরক্ত করব না। প্লিজ, আমি এখানেই থাকতে চাই। আমি বাড়ি যেতে চাই না। আমি এখানে আমার খালার সাথে খুব খুশি। আয়ান যা বলল তা শুনে আমি খুব রেগে গেলাম। আমি বললাম, যদি তুমি এমনটা মনে কর, তাহলে তুমি বাড়ি যেতে পার।
যাই হোক, আমি এর সাথে অভ্যস্ত হয়ে গেছি কিন্তু আমার কথার জবাবে আমার বোন বলল, ওহ সোবিয়া, তুমি ভুলে গেছ। আমি আগেই তোমাকে বলেছিলাম যে আমাকে শেষকৃত্যতে যেতে হবে। আমি সেখানে কয়েকদিন থাকব, তাই সে তোমার সাথেই থাকবে গি। এ কথা শুনে আমার বোন তড়িঘড়ি চলে গেল। তার স্বামী বাইরে দাঁড়িয়ে তার গাড়ির হর্ন বাজাচ্ছিল। আয়ান এটা দেখে খুশি হল। এই সময় আমি ভাবতে লাগলাম কিভাবে এই ছেলেটা থেকে মুক্তি পাওয়া যায়, কারণ সে আমার বাড়িতে থাকতে পছন্দ করতে শুরু করেছিল, কারণ আমার বাড়িতে আমার প্রয়োজনীয় সব কিছুই ছিল। কিন্তু যেদিন থেকে সে আমার বাড়িতে এসেছে, আমার অনেক কাজ জমে গেছে এবং আমি এর কারণে আমার বন্ধুদের সাথেও দেখা করতে পারছিলাম না। না, আমি তাদের বাড়িতে ডাকতে পারতাম না, কারণ আমরা খোলাখুলি কথা বলতে পারতাম না, এবং এর কারণ ছিল যে আয়ান লুকিয়ে আমাদের কথা শুনত। সেই দিনের পর থেকে যখনই আমি আমার রুমে আসতাম, প্রথমেই আমি টয়লেট চেক করতাম, কারণ আমার ভাগ্নে প্রায়ই আমাকে বিরক্ত করার জন্য টয়লেটে লুকিয়ে থাকত। আমি সেই দিন খুব খুশি ছিলাম, কারণ আমি আমার বন্ধুর সাথে মিলে একটি গুরুত্বপূর্ণ কাজ শেষ করেছিলাম। আমার বন্ধু ফোন করে বলল যে কাজ শেষ হওয়ার আনন্দে একটি পার্টি করা উচিত। আমিও খুব উৎসাহিত ছিলাম, তাই আমি একটি হোটেলের নাম বললাম এবং তাদের বললাম যে তারা তাদের সব বন্ধুদের জানিয়ে দেবে যে আমি কাল সেখানে পৌঁছে যাব। আমি তখন আমার বন্ধুর সাথে কথা বলছিলাম, হঠাৎ আমার ভাগ্নে আমার বিছানার নিচ থেকে বের হয়ে বলল, খালা, আমিও তোমার সাথে পার্টিতে যাব। আমি তাকে আমার বিছানার নিচ থেকে বের হতে দেখে হতবাক হয়ে গেলাম, কারণ আমি ভাবতেও পারছিলাম না যে সে আজ এমন কিছু করবে। এটা দেখে আমি লজ্জা পেলাম। আমি তাকে জোর দিয়ে জিজ্ঞাসা করলাম, তুমি আমার বিছানার নিচে লুকিয়ে কি করছিলে? এ কথা শুনে সে নির্লজ্জের মতো হাসতে লাগল এবং বলল, খালা, আজ তোমার ওয়াশরুমে সিগন্যাল ঠিকমতো আসছিল না, আর আমার গেম চলছিল না। তাই আমি তোমার বিছানার নিচে লুকিয়ে পড়েছিলাম। এখানে খুব ভালো সিগন্যাল পাচ্ছিলাম গে। এ কথা শুনে আমি তার আচরণে খুব রেগে গেলাম এবং তাকে বললাম, যেই তোমার মা শেষকৃত্য থেকে ফিরে আসবে, আমি তাকে তোমার সাথে বাড়ি পাঠিয়ে দেব। যথেষ্ট হয়েছে। আমি আর তোমার আচরণ সহ্য করতে পারছি না আগে। আমার কথা শুনে আমার ভাগ্নে প্রথমে খুব বিরক্ত হল, কিন্তু তারপর বলল, খালা, আমি তোমার সব কথা শুনতে চাই। এ কথা শুনে আমি তাকে ডাক দিলাম এবং বললাম, আমি কি খারাপ কথা বলছিলাম? তুমি অন্যকে কি বলবে? আমার কথা শুনে সে বলতে লাগল, আমি তোমাকে এটা কাল বলব। তুমি পার্টিতে কখন যাবে? আমি সেখানে পর্যন্ত তোমার পিছু নেব, কারণ আমি হোটেলের ঠিকানা নোট করে রেখেছি গিয়ে। এত কথা বলে সে চমকে গেল, আর আমি আমার মাথা ধরে ফেললাম, কারণ আমি যতই এই ছেলেটা থেকে দূরে যাওয়ার চেষ্টা করছিলাম, সে ততই আমার কাছাকাছি চলে আসছিল। আমি জানতাম যে আয়ান খুব স্পষ্টভাষী। সে যা বলত তাই করত। তাই আমি চাইছিলাম না যে সে কাল আমার পিছু নেয় এবং হোটেলে গিয়ে আমার বন্ধুদের সামনে আমাকে বিব্রত করে। তাই আমি আয়ানকে স্নেহে বোঝালাম, দেখো বাবা, কারো কথা লুকিয়ে শোনা ভালো নয়। তাই আগে থেকে এমন করো না কিন্তু আমার বোঝানোর তার উপর কোনো প্রভাব পড়ল না, এবং সে আমাকে বলতে লাগল, আমি তোমার কথা এক শর্তে মানব, যখন তুমি আমার কথা মানবে গি। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম, বলো, আমাকে তোমার কোনো কথা মানতে হবে? আমি প্রশ্নভরা দৃষ্টিতে তার দিকে তাকালাম, যার জবাবে সে বলল, আমার কিছু টাকা দরকার। আয়ানের কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম, কারণ কথা এক ছিল, আর যখন আয়ান মুখে টাকা চাইছিল, তখন সে আমার ভাগ্নে ছিল। আমি তাকে আমি পকেট মানি দিতাম যাতে সে যদি কোনো কিছুর প্রয়োজন হয় তা কিনতে পারে। কিন্তু আমি এটা দিচ্ছিলাম কারণ আয়ান এখন প্রায়ই আমার কাছ থেকে টাকা চাইতে শুরু করেছিল, যা ভালো কিছু ছিল না। জানি না সে এই টাকাগুলো কি করেছিল, আর যে পকেট মানি আমি তাকে দিতাম সেটা দিয়েও সে কিছু কিনে আনেনি। আমি তাকে জিজ্ঞাসা করলাম সে এই টাকাগুলো দিয়ে কি করতে চায়। সে আমাকে বলল, আমাকেও আমার বন্ধুদের জন্য পার্টি দিতে হবে। যদি তুমি আমাকে 0-0 না দাও, তাহলে কাল আমি তোমার পিছু নিয়ে তোমার হোটেল পর্যন্ত চলে আসব। এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। এ বলে সে চলে গেল, আর আমিতে শুরু করলাম এই ছেলেটার ব্যাপারে কি করব। সে আমার হাত থেকে স্লিপিং অ্যাওয়ে হচ্ছিল। তার মা এখনও বাড়ি ফেরেনি, তাই আমি তাকে ফেরত পাঠাতে পারছিলাম না। কিন্তু এখন আমি তাকে আমার বাড়িতেও রাখতে পারছিলাম না, কারণ সে আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করেছিল। জানি না সে এত টাকা দিয়ে কি করতে চেয়েছিল। আমি তাকে ডাটাও দেইনি, পাছে তার মা রাগ করে। তার মা তাকে আমার দেখাশোনার জন্য পাঠিয়েছিল, কিন্তু আমাকেই করতে হচ্ছিল এভরিথিং। সেদিন আমার কাছে এত টাকা ছিল না, তাই আমি চুপ করে রইলাম এবং ঘুমিয়ে পড়লাম। কিন্তু পরের দিন সকালে উঠেই আমি ব্রেকফাস্টও করিনি, ব্যাংক থেকে টাকা তুলে আয়নের হাতে দিয়ে বললাম, যদি তুমি আবার আমার কাছ থেকে এত টাকা চাও,
তাহলে আমি তোমার প্যারেন্টসকে বলে দেব আমি তাকে তার বাবার টাকার কথা দিয়ে ভয় দেখালাম, কারণ সে তার বাবাকে খুব ভয় পায়। কিন্তু এবার সে তার বাবার ভয়েও ভয় পাচ্ছিল না। জানি না তার প্যারেন্টস তাকে এত ফ্রিডম কেন দিয়েছিল। আমার হাজব্যান্ড এখানে বসে পরিশ্রম করছিলেন, আমি নিজেও এখানে নানা ধরনের কাজ করছিলাম, যাতে আমি আমার জীবন ফুলি উপভোগ করতে পারি। আমারও টাকার খুব প্রয়োজন ছিল এবং আমি যতটা সম্ভব সেভ করতে চেয়েছিলাম। কিন্তু এই ছেলেটা প্রতিদিন আমার কাছ থেকে টাকা চাইতে লাগল। এনিওয়ে, আমি ভেবেছিলাম পার্টি থেকে ফিরেই আমি আমার বোনকে ফোন করে বলব সে যেন তার ছেলেকে আমার বাড়ি থেকে নিয়ে যায়। আমি ভেবেছিলাম আমি আমার বোনকে তার ছেলের সব কাজকর্ম সম্পর্কে বলে দেব। সে তার মা, সে তাকে বুঝিয়ে বলবে এবং তাকে বাড়ি নিয়ে যাবে। কিন্তু তার আগেই এভরিথিং ঘটে গেল, যা আমি কখনো ভাবিনি। আমি রেডি হয়ে আমার ফ্রেন্ডসের দিকে যাচ্ছিলাম, তখনই আমি দেখলাম আয়ান আমার বাড়িতে আছে। কিন্তু যখন আমি পার্টিতে পৌঁছলাম, তখন আমার মনে হলো যেন আয়ান আমার পিছু নিয়ে এখানে এসেছে। হোটেলে পৌঁছে আমি অনেকক্ষণ তার জন্য অপেক্ষা করলাম, মেসে বসে চায়ের অর্ডার দিলাম এবং পান করতে লাগলাম, কারণ সে লুকিয়ে থাকার অভ্যাস আছে। তাই আমি আমার ফ্রেন্ডের কাছে যাইনি, কিন্তু আমার মনে হলো এটা আমার ভুল ধারণা। আয়ান এখনও এত বড় হয়নি যে আমার সাথে হোটেল পর্যন্ত আসতে পারে, তাই আমি শান্ত হলাম এবং হোটেলের বেসমেন্টে চলে গেলাম যেখানে পার্টি আয়োজন করা হচ্ছিল। আমি সেখানে গিয়ে আমার ফ্রেন্ডসের সাথে পার্টি উপভোগ করতে লাগলাম। আমার বয়ফ্রেন্ড আমার প্রশংসা করছিল, কারণ আমি এই কাজটি সম্পন্ন করতে অনেক এফোর্ট করেছিলাম এবং আমি ভালো করেই জানতাম কিভাবে আমার ফরগেটফুল নেচারের অ্যাডভান্টেজ নিতে হয়। কিন্তু ঠিক তখনই গুলির শব্দ শোনা গেল। সবাই এদিক ওদিক ছুটতে লাগল, কেউ কেউ সোফার পিছনে লুকিয়ে পড়ল। মেয়েরা ভয়ে কেঁদে উঠল। সবাই শক ছিল কে এই কাজ করছে। লোকেরা এক জায়গা জড়ো হল, আমিও সেদিকে ছুটে গিয়ে আনকনশিয়াস হয়ে পড়লাম। সিকিউরিটি গার্ড আমাদের বসকে বলছিল, স্যার, এই ছেলেটা আমাদের উপর স্পাইং করছিল। তার কাছে মোবাইল ফোন ছিল এবং সে এভরিথিং রেকর্ড করছিল, তাই আমি তাকে গুলি করেছি। এটা শুনে আমার মনে হলো আপনি খুব ভালো কাজ করেছেন। যে কেউ আমাদের উপর স্পাইং করবে বা আমাদের বিট্রে করবে, আমরা তার সাথে এক্স্যাক্টলি দ্য সেম করব। এটা শুনে আমি কেঁদে উঠলাম, কারণ সেই ছেলেটা ছিল আমার ভাইপো আয়ান, যে আমার পিছু নিয়ে এখানে এসেছিল। আমার টিয়ার্স থামছিল না, কারণ সে এখন এই দুনিয়ায় নেই। বস বুঝতে পারল না আমি কেন কাঁদছি। তারা জানত না সে আমার ভাইপো, এবং আমি তাকে কিছু বলতে পারিনি, নইলে সে আমার সাথেও এক্স্যাক্টলি দ্য সেম করতে পারত। বস আমার হাত ধরে আমাকে একটি হোটেল রুমে নিয়ে গেল এবং আমাকে ওয়াটার দিতে লাগল। তাদের মনে হলো আমি এই চাইল্ডকে দেখেই ইমোশনাল হয়ে গেছি। আমি সিচুয়েশন কন্ট্রোল করার চেষ্টা করলাম, একটি গ্লাস ওয়াটার নিয়ে পান করলাম। আমি ভাবতে লাগলাম এখন আমি আমার বোনকে কি অ্যান্সার দেব। আমার কনসেন্স আমাকে তিরস্কার করতে লাগল, আমি একটি হিউজ মিস্টেক করেছি। আমি আমার বসকে বললাম, আমি এখন ঠিক আছি, আমি কিছুক্ষণ রেস্ট করতে চাই। তারা আমাকে লিভ করে বাইরে চলে গেল। আমি পাপের বার্ডেন আর সহ্য করতে পারছিলাম না, তাই আমি ইমিডিয়েটলি পুলিশকে কল করলাম। পার্টির সময় পুলিশ এসে গেল এবং সে আমাদের সবাইকে গ্রেপ্তার করে নিয়ে গেল। জেলে যাওয়ার পর আমি পুলিশের সামনে এও স্বীকার করলাম যে আমি বাড়িতে একা থাকতাম এবং আমরা যে কাজ করছিলাম তা অবৈধ ছিল। আমরা মেয়েদের স্কুল ও কলেজে ড্রাগ পাঠাতাম। আমি এই মেয়েদের সাথে বন্ধুত্ব করতাম, তাদের ড্রাগ পাঠাতাম এবং প্রচুর অর্থ উপার্জন করতাম। কিন্তু আমার ভাইপো এতে সন্দেহ করেছিল এবং সেই রাতে সে আমাদের পিছু নিয়ে হোটেলে পৌঁছে গিয়েছিল এবং আমাদের সবাইয়ের ভিডিও বানিয়ে ফেলেছিল। তারপর গার্ড তাকে গুলি করে মেরে ফেলেছিল। আমার স্বীকারোক্তির পর পুলিশ চালান কাটল এবং আমার পুরো গ্যাং এবং আমার বসকে জেলে পাঠিয়ে দিল। সেখানেই আমি আমার করা কাজের শাস্তি ভোগ করা শুরু করলাম। যখন আমার বোন আমাকে জেলে দেখতে এল, সে আমার কলার ধরে ফেলল এবং জোরে জোরে কাঁদতে লাগল। সে আমাকে জিজ্ঞাসা করতে লাগল, বলো তুমি এসব কেন করেছ? আমার কাছে অনুতাপ ছাড়া আর কিছুই ছিল না। আমি কোনো উত্তর দিতে পারলাম না এবং সে চিরতরে চুপ হয়ে গেল।